আসসালামু আলাইকুম। প্রিয় ক্লাস 8 আমাদের ফিউচার জেনারেশন অর্থাৎ এসএসসির একটা কি বলে ফিউচার জেনারেশন। তোমরাই তো আর কয়দিন পর এসএসসিতে উঠবা, মানে ক্লাস 9 10 এ উঠবা আর কি। তো তোমাদের জন্য আজকে আমি একটা ক্লাস রেডি করতেছি বা রেডি করছি আসলে। আজকে সেটার এক্সিকিউশনটা তোমরা দেখবা। সেটা হচ্ছে তোমাদের বইয়ের খুব কঠিন তোমাদের মতে একটা প্রবন্ধ। সেটা হচ্ছে ভাবো কাজ, কাজী নজরুল ইসলাম যেটা লিখছেন আজ থেকে প্রায় 103 4 বছর আগে। সেটা আমি খুব সুন্দর মতো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তার আগে আমি একটু দেখি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, নাই রেকর্ড করার পর দেখবো যে সাউন্ড আসে নাই, তখন একটা প্যাথেটিক সিচুয়েশন হয়ে যাবে। তোমাদের সামনে উপস্থাপন করা, হ্যাঁ, একদম ঠিক আছে। চলো আমরা আজকে পড়াটা শুরু করি। প্রথমত, বাংলা প্রথম পত্রে আমাদের গল্প, উপন্যাস, নাটক, কখনো কখনো কবিতা পড়তে অনেক ভালো লাগে। কিন্তু সাহিত্যে যখন আমরা প্রবন্ধ কথাটা শুনি না, এই যে প্রবন্ধ, তখনই কিন্তু আমাদের আসল প্যারাটা শুরু হয়। প্রবন্ধ আসলে জিনিসটা কি, এত কঠিন কেন লাগে এই জিনিসটা? হ্যাঁ, অনেকের একটা প্রশ্ন থাকতে পারে না? তো আমি তোমাদের প্রশ্নটা একটু দূর করে দেই। প্রবন্ধের ইংরেজিটা হচ্ছে এসে। ওকে, ইংলিশে আমরা এটাকে এসে বলি। রাইট, তোমরা যেটা লেখো গ্রামারে বা ইংলিশ সেকেন্ড পেপারে, সেই এসেটাই কিন্তু বাংলায় হচ্ছে প্রবন্ধ। এটা যদি তোমাদেরকে আমি একটু ইজি ভাষায় বুঝাই যে প্রবন্ধ আসলে কি, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়। ইংরেজিতে একটা ডেফিনেশন আছে যে এসে ইজ এ পিস অফ রাইটিং। যে এসে হচ্ছে লেখার একটা অংশ দ্যাট গিভস আস, যেটা আমাদেরকে দেয় অথর্স ওন আর্গুমেন্ট, লেখকের নিজস্ব যুক্তি অথবা দৃষ্টিভঙ্গি। এই কারণে আমাদের মনে হয় যে প্রবন্ধ হয়তো বা একটু গম্ভীর, একটু মানে মজা কম, রসকস কম। কিন্তু প্রবন্ধগুলা কিন্তু সমাজ পরিবর্তনে খুব ভালো ভূমিকা পালন করে। তো আমরা যদি এই যে আজকে ভাব কাজ যেটা পড়তেছি, এটা তো সাহিত্যের ভাষায় বা সাহিত্যের ধরন অনুসারে একটা প্রবন্ধ। এটার ইতিহাস যদি আমরা একটু জানতে চাই, তবে একটা বই তোমরা পাবা, সেই বইটার নাম হচ্ছে যুগ বাণী। ওকে, এই বইটা কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধের বই। এই বইটা আজ থেকে বহু বছর আগে 1922 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। এটা একটা বই, এটা মূলত একটা প্রবন্ধেরই বই। ঠিক আছে, প্রবন্ধের বই। ঠিক আছে, আচ্ছা। এই প্রবন্ধের বইতে একাধিক প্রবন্ধ আছে, যার ভিতরে ভাব ও কাজ হচ্ছে একটা। মজার বিষয় হচ্ছে, মজার না আসলে, এটা আমাদের জন্য যতটা মজা লাগবে শুনতে, কিন্তু কাজী নজরুল ইসলামের জন্য ব্যাপারটা বেশি কষ্টের ছিল যে তার লেখা প্রথম প্রবন্ধের বইটা নিষিদ্ধ হয়ে গেছিল। হ্যাঁ, এটা কিন্তু তার যেই 5টা নিষিদ্ধ বই আছে, সেই 5টা নিষিদ্ধ বইয়ের ভিতরে একদম প্রথমটা নিষিদ্ধ বই বা অন্যতম। এখন নিষেধাজ্ঞার কারণটা কি তোমরা দুষ্টু ছেলেপেলেরা মনে করতে পারো, এর ভিতরে মনে হয় দুষ্টু দুষ্টু কথা লিখছিল। এটা এরকম হয় না। আসলে নিষিদ্ধ করার কারণ হচ্ছে সরকার বিরোধী বা রাজনৈতিক প্রেক্ষাপটে যদি কিছু লেখা হয়, তবে সরকার এটা নিষিদ্ধ করে দেয়। এবং 1947 সালে যখন ব্রিটিশ শাসন শেষ হয় ভারতবর্ষে, তখন এগুলার প্রত্যেকটা নিষেধাজ্ঞা উঠে যায়। তো এমন তোমরা পড়ে দেখতে পারো, এখানে খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে। সবগুলাই যে রাষ্ট্রদ্রোহী বা রাষ্ট্রবিরোধী কথাবার্তা আছে ব্যাপারটা এরকম না। যেমন ভাব ও কাজ, এখানে তো আর রাষ্ট্রবিরোধী কোনো কথাবার্তা বলা নাই, তাই না? তো একটু খেয়াল করো, আমি যদি তোমাদেরকে একটু পড়াই তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে এটার ইতিহাসটা আমরা জানলাম। এখন একটু নামকরণটা বোঝার চেষ্টা করি। আমি একদম সংক্ষেপে শর্টে খুব সুন্দর মতো উপস্থাপন করবো ইনশাআল্লাহ। দেখো, ভাব ও কাজ এই ব্যাপারটা কি আসলে? ভাব মানে কি? ভাব কথাটার অর্থ কি জানো? চিন্তা। ভাব কথাটার অর্থ হচ্ছে চিন্তা। আর ইংলিশে আমরা এটাকে বলি না প্ল্যানিং? হ্যাঁ, কোনো কিছু করার আগে আমরা একটা প্ল্যান করি না? তো ভাব হচ্ছে প্ল্যানিংটা, আর কাজ হচ্ছে সেই প্ল্যানটাকে এক্সিকিউট করা বা ওই চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া। তার মানে কাজ কথাটা কি, যে আমি যে চিন্তাটা করছি সেই চিন্তাকে বাস্তবে, হ্যাঁ, বাস্তবে রূপ দেওয়া, রূপ দেওয়া। যেমন আমি একটা চিন্তা করছি কি জানো, যে আগামী বছর যারা ক্লাস 8-এ পড়বে, কারণ আমি তো সবসময় বড় ভাইয়াদের পড়াইছি তোমাদের, বিশেষ করে আমার ইন্টারের ব্যাচগুলো অনেক বড় হয়, 4-5 হাজার স্টুডেন্ট হয়। আমি 3টা ইবিআই ইংলিশ বাংলা আইসিটি কোর্সে পড়াইছি, প্রায় 13-14 হাজার স্টুডেন্ট পড়াইছি। এখন যেহেতু তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তাই আমি চিন্তা করলাম যে সবসময় তো বড় ভাইয়াদের সময় দেই, এইবার ক্লাস 8-এর বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সব কিছুর সাপ্লিমেন্ট আমি ইউটিউবে দিব। ধরো এটা আমি চিন্তা করছি, বাট এই চিন্তাটা
এখন পর্যন্ত অবাস্তব, কারণ এই চিন্তার বহিঃপ্রকাশটা বা বাস্তবায়নটা তো আমি করিনি। এই যে ধরো আজকে ভাবো কাজের ক্লাসটা দিচ্ছি, এইটা হচ্ছে প্রথম বাস্তবায়িত রূপ, যে আমি একটা চিন্তা করছিলাম, সেই চিন্তাটাকে আমি বাস্তবে এখন রূপ দিচ্ছি তোমাদের সামনে। তোমরা বুঝতে পারছো তো? তার মানে এই রচনাটা হচ্ছে আমাদের প্ল্যানিং এবং এক্সিকিউশন, এটার ভিতরে যে কোঅর্ডিনেশনটা হয় সেই কোঅর্ডিনেশন দিয়ে লেখা। খুব কঠিন না, আমি বুঝাই দিচ্ছি। দেখো, কাজী নজরুল ইসলাম তার লাইফের স্টোরিটা অনেক জটিল, অনেক মানে কি বলে ফাইটিং, স্ট্রাগলিং। এটা যখন তোমরা 9-10-এ পড়বা, আমার ওমর ফারুক নামে একটা কবিতা আছে, তোমাদের জন্য আমি বানিয়ে রাখছি, তোমরা ওটা সার্চ দিয়ে একটু দেখতে পারো। সেখানে আমি কবি পরিচিতি নিয়ে আলোচনা করছি। ইন্টারমিডিয়েটে যখন উঠবা, যৌবনের গান এবং বিদ্রোহী, সেই বিখ্যাত বিদ্রোহী কবিতাটা পাবা, সেখানেও আমি আলোচনা করছি, তোমরা পাবা। এবার একটু দেখো, তাহলে আমরা আজকে কবি পরিচিতি না, আমরা মূল থিমটা নিয়ে আলোচনা করি। দেখো, ভাবে ও কাজে সম্বন্ধটা, সম্বন্ধ কথাটার অর্থ কি বলতো? সম্পর্ক বা কোঅর্ডিনেশন। হ্যাঁ, সম্পর্কটা খুব নিকট বোধ হইলেও আদতে এই জিনিস দুইটাই কিন্তু আসমান জমিন ফারাক। এখানে কিছু কথা বলছে, বলছে যে ভাব আর কাজ, এই দুইটাকে আমরা মনে করি খুব পাশাপাশি। নিকট মানে কি? এই দুইটা মনে করি একে অপরের খুবই কাছের। বোধ হইলেও, মনে হইলেও, বোধ হইলে মানে কি? মনে হইলেও। আদতে, আদতে কথাটার অর্থ হচ্ছে আসলে। আসলে এই জিনিস দুইটাই কিন্তু আসমান জমিন তফাৎ, অর্থাৎ বিস্তর ফারাক। কথাটার অর্থ হচ্ছে এরকম, বিস্তর ফারাক। তোমাদের দেখে মনে হবে যে ভাব আর কাজ এটা মনে হয় এক, কিন্তু না, আমাদের লেখক বলছেন না, মোটেও এক না। এদের দুইটার ভিতরে অনেক পার্থক্য। একটা অবাস্তব রূপ, একটা বাস্তব রূপ। কিভাবে দেখো, বলছে ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো। পুষ্পবিহীন মানে কি বলতো? পুষ্প মানে তো ফুল, তাই না? বিহীন মানে হীন, ফুলহীন কিসের মতো বলতো? সৌরভ। সৌরভ মানে কি জানো? স্মেল বা গন্ধের মতো, অনেকটা অবাস্তব। ফুলের গন্ধ নাই বা ফুলবিহীন ফুলের গন্ধ ছড়াচ্ছে পরিবেশের ভিতরে, এটা কেমন না? অবাস্তব না? আচ্ছা, সৌরভের মতো একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। উচ্ছ্বাস কথাটার অর্থ হচ্ছে মাত্র একটা আবেগ, আবেগ মাত্র। তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, ইহা যেন কেউ মনে না করেন। সৌরভবিহীন পুষ্প মানে কি? যে স্মেললেস একটা ফ্লাওয়ার, এইটা মনে করেন না, যে কোনো গন্ধ ছাড়া ফুল, এটা না। কারণ আমরা একটু আগে বলছি না, যে এদের ভিতরে আসমান জমিন ফারাক, মানে দুইটা একে অপরের বিপরীত। আবার আপনারা তাই বলে এটা ভেবেন না যে একটা হচ্ছে গন্ধ ফুলহীন, আরেকটা হচ্ছে গন্ধহীন ফুল, দুইটা কিন্তু আলাদা জিনিস। কাজ জিনিসটা ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতের। মানে দেখো, কাজ, তুমি যে কাজটা করতেছো, অর্থাৎ তুমি যেটার এক্সিকিউশন করতেছো, হ্যাঁ, তুমি যেটাকে এক্সিকিউট করতেছো, বাস্তবে রূপ দিচ্ছ। আসলে কিসের বাস্তবে রূপ দিচ্ছ তুমি? তুমি একটু আগে যে জিনিসটাকে চিন্তা করছো না, সেই চিন্তাকেই তো তুমি বাস্তবে রূপ দিচ্ছ। তার মানে ভাবটা আসলে একটু অবাস্তব বা একটু কাল্পনিক, যেটা আমরা মনে মনে ধারণ করি। কিন্তু সেই মনের ধারণকৃত জিনিসটা যখন আমরা বাস্তবে রূপ দেই, সেটাই কাজে পরিণত হয়। তার মানে এই যে এই প্যারা এই পর্যন্ত, এই প্যারাটাই আমরা না ডেফিনেশন পাইছি, ভাব এবং কাজের একটা সুন্দর ডেফিনেশন পাইছি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার তোমরা এখানে আসো, এই জায়গায় কি বলতেছে দেখো। তাই বলিয়া, মানে তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নয়। কারণ একটু আগেই বলছি না, যে কাজটা তো বাস্তব আর ভাবটা তো বাস্তব না, এটা একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। তাই কেউ আবার মনে করেন না ভাব খারাপ জিনিস। বুঝতে পারছো? ভাব ছাড়া কিন্তু কাজ করা যায় না, আগে তো চিন্তা করতে হবে কোনো কিছু করার আগে। তাই বলতেছে দেখো, ভাব জিনিসটা খুবই ভালো। সে বলল কেমনে, দেখো, মানুষকে কবজায়, কবজায় কথাটার অর্থ হচ্ছে কন্ট্রোল। তুমি যদি কোনো মানুষকে কন্ট্রোলে আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছৌয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারো, তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না, বিশেষ করিয়া আমাদের এই ভাব পাগলা দেশে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা পাই, যে মানুষকে তুমি কখন কাজ করাতে পারবা? মানুষকে দিয়ে কখন কাজ করানো যায়? ওকে, করানো যায়, এইটা আমরা এখান থেকে পাবো একটা ডেফিনেশন। তোমাদেরকে এবার এই ডেফিনেশনটা একটু ব্যাখ্যা করি। দেখো, ওরা একটা কথা বলছে, মানুষকে যদি তুমি কোনো কাজ করাইতে চাও, তবে একটা উপায় আছে। মানুষের যেই ফিলিংসটা, মানে একদম মানুষ যে জায়গায় খুব দুর্বল,
এর জন্য বলছে এই যে দেখো কোমল জায়গা, কোমল জায়গা মানে মানুষ যে বিষয়টায় অনেক দুর্বল। কেমন দুর্বল? চিন্তা করো, আমি তোমাকে, ধরো আমি হ্যাঁ, আমার টিচার আমাকে একটু অ্যাক্টিভ করতে চাচ্ছে। আমি ধরো আর্থিকভাবে দরিদ্র, আর্থিকভাবে আমি দারিদ্র্যের সাথেই থাকি আর কি। তো সে তখন আমাকে বলল, দেখ তুই যেহেতু ডাক্তার হইতে চাইতেছিস বা ইঞ্জিনিয়ার হইতে চাইতেছিস, তুই কিন্তু পারবি না। কেন পারবো না? কারণ তুই এই কাজগুলা করিস না। তখন তো আমি দেখলাম যে না, যেহেতু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া আমার স্বপ্ন, এবং আমার দুর্বলতায় আমার টিচার আঘাত করছে এবং আঘাত করে বলে দিল যে এইগুলা এগুলা করলেই তুই ওগুলা অ্যাচিভ করতে পারবি, তার মানে আমার উত্তেজনাটা বাড়াই দিল না, আমার ভুলটা সে দেখাই দিল না। তখন কি হবে? তখন আমি কাজের প্রতি বেশি আকৃষ্ট হব, কারণ আমার দুর্বলতায় সে আঘাত করছে। তাই এখানে একটা জিনিস বলছে দেখো, মানুষকে কবজায় বা কন্ট্রোলে আনার জন্য তার দুর্বল জায়গাটাই কি দিতে হবে? ছোঁয়া দিতে হবে, মানে টাচ করতে হবে বা হিট করতে হবে। তখন কি হবে? তাহাকে মাতাইয়া না তুললে, মাতাইয়া মানে কি? উত্তেজিত না করে তুললে, উত্তেজিত না করতে পারলে তার দ্বারা কোনো কাজ করানো যায় না। বিশেষ করে আমরা ভাব পাগলা দেশে, মানে আমরা খুবই আবেগে আপ্লুত একটা জাতি। হ্যাঁ, মানে আমাদের আবেগটা অনেক বেশি। আবেগ, আবেগ অনেক বেশি, অনেক বেশি। বুঝতে পারছো? এবার একটু দেখো, কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব, লোককে শুধু কথায় মাতাইয়া মশুল করিয়া রাখিব, এও তো একটা মস্তবৎ খেয়াল। মানে কি? দেখো, আমরা খালি মানুষকে উত্তেজিত করে রাখবো? সেই মানুষটাকে দিয়ে তো কাজ করাইতে হবে। খালি উত্তেজনা বাড়াইলে তো হবে না, মানুষকে দিয়ে আমাদের কাজ করাইতে হবে না? উত্তেজিত করে লাভ কি? সে যদি কাজই না করে। কিছু কিছু মানুষ থাকে না, ওকে যতই খোঁচাও সে কাজ করবে না। তো লেখক এই যায় এই কথাটাই বলছে। বলছে কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব, মানে আমার চিন্তা ভাবনা নিয়েই থাকবো, সেই চিন্তা ভাবনাকে যদি আমরা বাস্তবায়ন নাই করি, তবে তো এটা বদখেয়াল হয়ে যাবে, মানে এটা তো খারাপ চিন্তা হয়ে যাবে। তাহলে এই ভাবকে কার্যের দাস রূপে নিয়োগ করতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। অর্থাৎ সে বলল কিন্তু যে তুমি যেটা চিন্তা করলা, যেই চিন্তা দিয়ে কেউ আমাদের, কেউ আমার সাথে একটু লিখে রাখো, হ্যাঁ, আমাদের কি করলো বলো তো? আমাদের উত্তেজিত করে তুললো। হ্যাঁ, উত্তেজিত করলো। অর্থাৎ যেই চিন্তা ভাবনা দিয়ে কেউ আমাদের একবার উত্তেজিত করে দিল বা উত্তেজনা চরম শিখরে পৌঁছায় দিল, বাট আমরা কেউ কাজ করলাম না। অর্থাৎ ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া, আচ্ছা কই গেল, ও সরি, এই ভাবকে কার্যের দাস রূপে, অর্থাৎ কাজের রূপে, কাজের বাস্তবায়িত রূপে, বাস্তবায়িত রূপে কেউ যদি এটাকে পরিবর্তন না করতে পারে, তবে সেই ভাবটার কোনো সার্থকতা নাই, সেই ভাবটার কোনো ভ্যালিউ নাই। বুঝতে পারছো? খালি ভাবলেই হবে না, চিন্তা করে কাজ করতে হবে। এবার কি বলতেছে দেখো, তাছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমা গরম কার্যসিদ্ধি, কার্যসিদ্ধি কথাটার অর্থ পাশে লিখে রাখো, কাজ উদ্ধার, কাজ উদ্ধার, ওকে, করাইয়া লইয়া না হয়, তাহা হইলে পরে সেই ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যাইবে। কর্পূর মানে কি বলতো? কর্পূর হচ্ছে এক ধরনের পদার্থ যার তরল অবস্থা নাই, যেটা বায়ু মাধ্যমে থাকলে আস্তে 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 ছোট হইতে হইতে বাতাসে মিশে যায়। মানে ব্যাপারটা কি বলছে জানো? ব্যাপারটা বলছে দেখো, বলছে যে একটা মানুষকে যখন আমি উত্তেজিত করব, হ্যাঁ, বা তার ভাবকে জাগ্রত করব, ওই সময়টা যদি আমি কাজটা উদ্ধার করে নিতে না পারি, তাহলে কি হবে? তাহলে পরে সেই ভাবাবেশ, অর্থাৎ তার সেই আবেগটা বা উত্তেজনাটা কি হয়ে যাবে? ফুস করে গায়েব হয়ে যাবে। ওটার কোনো লাভ হবে না। এবার বলছে অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে স্বার্থসিদ্ধি না। কার্যসিদ্ধি মানে স্বার্থসিদ্ধি মানে কি বলতো? স্বার্থসিদ্ধি মানে কি? নিজের উদ্দেশ্যকে বাস্তবায়ন, নিজের উদ্দেশ্য বাস্তবায়ন, এটা কিন্তু নেগেটিভ অর্থে, হ্যাঁ, বাস্তবায়ন পাশে একটু লিখে রাখবা, এটা অবশ্যই নেগেটিভ অর্থে বোঝানো হয়েছে। ধরো আমি কি করলাম, আমি একটা টিচার, হুম, আমি তোমাদেরকে একটু উত্তেজিত করে দিলাম। উত্তেজিত করে কি হইলো জানো? ধরো তোমাদেরকে আমি ক্লাসে বলতেছি, এই তোমরা পড়ো, না পড়লে ফেল করবা, ফেল করলে এই হবে ওই হবে, শেয়ার করো ক্লাসটা, শেয়ার করো তাড়াতাড়ি, নাই কিন্তু আমি পড়াবো না। এখন দেখো, আমি তোমাদের উত্তেজনা বাড়াই দিছি, তোমরা সবাই ভয় পাওয়া শুরু করছো, আয় হায় রে, এই ক্লাসটা না করলে হয়তো বা তোমরা ফেল করে বসবা। কিন্তু সাইড দিয়ে আমি বলছি না,
ক্লাসটা শেয়ার না করলে আমি আর পড়াবো না। তাহলে দেখো, তোমাদেরকে উত্তেজিত ঠিকই করলাম, তারপরে তোমরা পড়বা কি পড়বা না সেটা কি আমার দায়িত্ব? বলো, সেটা তো আমার দায়িত্ব না। কিন্তু সাইড দিয়ে এই যে ক্লাসগুলো শেয়ার করলা তোমরা, এখানে লাভ হইলো কার? আমার লাভ হইলো না বলো? তো এই যে দেখো, আমি কার্য উদ্ধার করতে যাই কিন্তু নিজের স্বার্থ উদ্ধার করে দিছি। উল্টা তোমরা বাসায় পড়বা কি পড়বা না তা তো আমি আর পরে দেখতেছি না। তাহলে বুঝতে পারছো তো জিনিসটা কি বলছে? বলছে যে এখানে কার্যসিদ্ধি মানে স্বার্থ সিদ্ধি না, এইটা করা যাবে না, এটা মানুষের অমঙ্গল, অকল্যাণজনক। দেখো, যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন, অর্থাৎ যেই গুরু তার ভাবের বাঁশি, মানে যার হাতে সেই কন্ট্রোলটা থাকবে, তার জনগণকে সে নাচাবে বা উত্তেজিত করে তুলবে, তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি। ঋষি কথাটার অর্থ হচ্ছে মনীষী বা গুরু, লিখে রাখতে পারো এই জায়গায়, গুরু হইতে হবে। অর্থাৎ যেই মানুষটা আমাদের ইন্সপিরেশন হবে, যেই মানুষটার জন্য আমরা কোনো কিছু করার তাগিদ পাবো, তাকে অবশ্যই নিঃস্বার্থ ব্যক্তি হতে হবে। সে স্বার্থ সন্ধানী হইলে হবে না, তাহলে পুরো জাতি ধ্বংস হয়ে যাবে। এবার কি বলতেছে দেখো, তিনি লোকদিগের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য না। এটা অনেকটা রাজনৈতিক নেতাকর্মীরা এরকম হয়, তাদের দলের যে ছোট ছোট কর্মীরা থাকে তাদেরকে কি করে জানো, খুব আলগে রাখার চেষ্টা করে মিথ্যা মিথ্যি, যে তোর জন্য আমি এটা করব, তুই আমাকে ভোট দে, রাস্তায় রাস্তায় প্রচার করে বেড়া যে তোর নেতা আমি, আমাকে যাতে সবাই ভোট দেয়। কিন্তু এমন একটা টাইম আসে, দেখে যে তাদের আবেগটাকে খুব উত্তেজিত করার পর তারা যখন বিপদে পড়ে, তখন কিন্তু তাদেরকে আর হেল্প টেল্প করে না। বুঝতে পারছো? তাহলে কি বলতেছে দেখো, বলতেছে তিনি লেখক লোকদিগের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন ঠিকই, মানুষের কল্যাণের জন্য হতে হবে সেটা, স্বার্থ, নিজের স্বার্থ সিদ্ধির জন্য না। তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য ও কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে, নতুবা বানবাসীর পর পলি পড়ার মতো জনগণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে কাদা ঢাকা পড়িয়া যাবে। খুব সুন্দর একটা কথা বলছে। বলছে এই লোকটাকে খুব মহত্তর উদ্দেশ্য ও কল্যাণকামী হইতে হবে, এভাবেই ভাবের বন্যা বহাইতে হবে, মানে মানুষের ভাবটাকে জাগ্রত করতে হবে, চিন্তা শক্তিটাকে জাগ্রত করবে এই মানুষটার কারণে, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ কি হবে জানো? বলছে বানভাসী। বানভাসী মানে কি বলতো? এই যে বন্যার পরে, বন্যার পর, হ্যাঁ, বন্যার পর যে মানুষগুলা সাফার করে না তাদেরকে বানভাসী বলা হয়। বলতেছে বানভাসী ওই বানের অঞ্চলে যে জায়গায় বন্যা হয়েছে সেইটা বানভাসী অঞ্চল, সেই জায়গায় কি হয় বলতো, কাদামাটি জমে না? তো কাদামাটিতে সবকিছু দেবে যেমন যায়, সবাইকে নিয়ে সেও দেবে যাবে, আর কোনো উপায় নাই তার বাঁচার। এবার কি বলতেছে দেখো, বলতেছে এই জন্য কেহ কেহ বলেন যে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ। এই কারণে মানুষ অনেকেই বলে যে কেউ কারোর সফট, যে জায়গাটাই সে সফট, দুর্বল, সেই জায়গায় আঘাত করো না। কারণ তুমি সেই জায়গায় আঘাত করে হয়তো বা তুমি তোমার স্বার্থ উদ্ধার করতেছো, কিন্তু সেই মানুষটা যদি একবার কষ্ট পাওয়া যায় বা সেই মানুষটা যদি একবার ক্ষেপে যায়, তাহলে কিন্তু তোমার বিপদ নিশ্চিত। এবার কি বলতেছে দেখো, আচ্ছা, কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত, হ্যাঁ, অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইতে সুফল না ফলিয়াই কুফলই ফলে। যে অনেক সময় মানুষের দুর্বল জায়গায় আঘাত করার জন্য, তুমি স্বার্থ উদ্ধার করার জন্য মানুষ যখন বুঝে যায়, তখন কিন্তু এটা সুফলের জায়গায় তোমার কুফল টেনে আনবে। আচ্ছা, আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্রে তৈয়ার রাখিয়া তবে লোকদিগকে সোনার কাঠি ছৌয়া দিয়া জাগাইয়া তুলিতে হইবে। কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে এরকম যে আগে থেকে তোমার রেডি থাকতে হবে। তুমি যে চিন্তা ভাবনা করছো না, সে অনুসারে তোমার রেডি থাকতে হবে বা তোমাকে রেডি থাকতে হবে। তুমি ঠিক সেই জায়গায় হিট করবা মানুষকে যেটা তুমি বাস্তবায়ন করে দেখাইতে পারবা। এখন ধরো আমি একটা রাজনৈতিক নেতা, এখন আমি মানুষের একটা দুঃখী দরিদ্র অঞ্চলে একটা জনপ্রতিনিধি, সেই জায়গায় আমি বললাম আজকে থেকে তোমাদের এই মিরপুর সিঙ্গাপুর হয়ে যাবে। এটা কি বাস্তব? এটা কি হবে বলো? তা আমি তাদেরকে অবাস্তব একটা জিনিস দেখাইলাম না? তার মানে এখানে যে বললো আগে হইতে কার্যের বন্দোবস্ত করে রাখতে হবে, তা আমি আগে থেকেই, যদি আমি যেহেতু বলছি আমি মিরপুরকে সিঙ্গাপুর তৈরি করে দিব, তার মানে কি আমার আগে থেকেই সবকিছু রেডি রাখতে হবে না? বললে তো আর হবে না। বুঝতে পারছো তো যে আগে থেকেই কার্যের বন্দোবস্ত যদি আমি না করতে পারি, বা কার্যক্ষেত্রে তৈয়ার, তৈয়ার কথাটার অর্থ কি, যে আমি যদি তৈরি হুম না থাকি, তবে
লোকদিগকে সোনার কাঠির ছৌয়া দিয়া জাগাইয়া তুলিতে হবে, নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে, কোনো কার্য করিবার নাই, তখন মহাবিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে। তার মানে সেই মানুষগুলা যখন উত্তেজিত হয়ে তাদের চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য জেগে উঠবে এবং উঠার পর দেখতেছে যে আসলে আমাদেরকে ফলস ভাবে জাগানো হয়েছে, তখন তো তারা আবার বিরক্ত হয়ে যাবে, বিরক্ত হয়ে এবার তো ঘুমায় যাবে। তারপরে তুমি যদি তাদেরকে ডেকে আনো, সে কখনোই তোমার ডাকে সাড়া দিবে না। তো বলতেছে দেখো, আর জাগাই আহ তখন আর জাগাইলেও জাগিবে না, কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে, এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেউই তুলিতে পারে না। এটা অনেকটা ওই যে একটা গল্প শুনছি না আমরা ছোটবেলায়, বাঘ আসছে, তো চিল্লাইতেছি বাঘ আসছে আমাকে বাঁচা, লোকজন আসছে আমাকে বাঁচানোর জন্য, এসে দেখে আমি মজা করছি। এরপরেও বলছি বাঘ আসছে, পরদিন লোকজন আবার আমাকে বাঁচাইতে আসছে, যে এবার হয়তো বা সিরিয়াস, গেল গা লোকজন। পরের দিন আবার চিল্লাইতেছি বাঘ আসছে বাঘ আসছে, এখন লোকজন দেখে আসে না, অ্যাকচুয়ালি বাঘ এসে পড়ছে। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো যে মানুষকে যদি তুমি ডস দাও, তাহলে মানুষও কিন্তু এক্স্যাক্ট মোমেন্টে তোমাকে ডস দিয়ে দিতে পারে। তাই বলতেছে যারা জেগে জেগে ঘুমায়, জেগে জেগে ঘুমায় মানে কি, যারা ইগনোর করে। হ্যাঁ, জেগে ঘুমানো মানে কি, ধরো আমি কিন্তু জেগে আছি, বাট তুমি আমাকে পাশ দিয়ে ডাকতেছো, এই উঠেন উঠেন উঠেন, কিন্তু আমি তোমাকে পাত্তা দিচ্ছি না বলে উঠতেছি না, তার মানে আমি তোমাকে ইগনোর করতেছি। তাই এখানে একটা কথা বললো যে দেখো, জাগিয়া ঘুমাইলে তাহাকে কেউ আর তুলতে পারে না, কারণ সে তোমাকে এড়িয়ে যাবার চেষ্টা করতেছে। বুঝতে পারতেছো, সে ওই ব্যাপারটাকে এড়িয়ে যাবার কি করতেছে বলতো, চেষ্টা করছে, চেষ্টা করছে। তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো। কুম্ভকর্ণ আমরা রামায়ণের একটা ক্যারেক্টার হিসেবে চিনি। কুম্ভকর্ণ কে ছিল? আমরা বিভীষণের প্রতি মেঘনাদ নামে একটা কবিতা আছে ইন্টারের সিলেবাসে, যেটা খুব বিখ্যাত একটা মহাকাব্য আছে, মেঘনাদ বধের একটা অংশ। সেখানে আমরা দেখি রাবণ, রাক্ষসরাজ রাবণের দুইটা ভাইয়ের কথা উল্লেখ আছে সেই বইটাতে, অথবা বিভীষণের প্রতি মেঘনাদে। একজন হচ্ছে কুম্ভকর্ণ আর একজন হচ্ছে বিভীষণ। ওই যে আমরা বলি না ঘরের শত্রু বিভীষণ, সেখান থেকেই কিন্তু আসছে। আর কুম্ভকর্ণ কিরকম ছিল জানো? লোককথায় আছে 6 মাস ঘুমাইতো, মানে একবার যদি সে নিদ্রায় যায়, অনেকটা চিরনিদ্রায় শায়িত হয়ে থাকার মতো অবস্থা ছিল। তাই বলতেছে যে জেগে থেকে ঘুমানোর থেকে কুম্ভকর্ণের মতো একদম নির্ভাবনায় ঘুমানো ভালো। হ্যাঁ ভালো। সে ঘুম কি বললো দেখো, যে সে ঘুম ঢোল কাশি বাজাইয়া ভাঙানো বিচিত্র না। এবার কি বলতেছে দেখো, এই কথাটা একটা মস্ত সত্যি। কোন কথা দেখো তো, মানে একটা অনেক বিগ ট্রুথ। কি সেটা? তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি। হ্যাঁ, তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখছি। একটা মানুষ কিভাবে শেখে বলতো? ধরা খেয়ে শেখে, ধরা খেয়ে শিখে। ঠিক আছে, ধরা খেয়ে শিখে। যেমন ধরো তুমি পরীক্ষায় কন্টিনিউয়াস খারাপ করতেছো, খারাপ করতেছো, খারাপ করতেছো, তুমি টিচার চেঞ্জ করছো, প্রচুর টিচার চেঞ্জ করছো। অ্যাকচুয়ালি কি টিচার তোমার রেজাল্ট ভালো করাই দিতে পারবে? দেখা গেল লাস্ট যখন তুমি টিচার চেঞ্জ করলা, তখন তুমি বুঝতে পারলা যে না, দোষটা টিচারের না। তুমি নিজে তোমার ভুলগুলো অ্যানালাইসিস করছো, করে তোমার মনে হয়েছে যে আয় হায় রে, ওই জায়গায় আমি 2-এর জায়গায় 3 বসাইছি, এই জায়গায় প্লাসের জায়গায় মাইনাস বসাইছি, এই জায়গায় গুণের জায়গায় ভাগ বসাইছি, এই মিস্টেকগুলো আমার আর করা যাবে না। যদি করি তাহলে আবারও ফেল করব। তার মানে কি, তোমার আগে ঠেকতে হবে, ঠেকে শিখতে হবে। বুঝতে পারছো? এবার কি বলতেছে দেখো, এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুড়হুড় করিয়া হাজার কত স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল, কই তাহারা তো তাদের এই সৎ সংকল্প, এই মহৎ ত্যাগকে স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারিল না। এই ব্যাপারটা অনেকটা কিরকম, হুজুগ মানে কি জানো? হুজুগ মানে অনেকটা নদী স্রোতে গা ভাসানো। ধরো এখানে একটা স্কুল ছাত্রদের একটা অবস্থার কথা বলতেছে। ধরো তারা হুট করে একটা আন্দোলন করলো, হুট করে। হ্যাঁ, একজন হয়তোবা তাদেরকে ডাকছে, এই তোরা সবাই আয়, আজকে আমরা আন্দোলন করব, আজকে আমরা এই স্বার্থ উদ্ধার করেই ছাড়বো। তারা আসলো, ক্লাসরুম থেকে সবাই বেরোয় গেল, আন্দোলনে চলে গেল। কিন্তু আন্দোলনে যে দেখলো এটা আসলে ওরকম কোনো আন্দোলনই না, এটা টোটালি ওয়েস্ট ছিল, টোটালি ওয়েস্ট। শুধু শুধু টাইম ওয়েস্ট করতে তারা আন্দোলনে বের হলো। দেখো, অর্থাৎ তারা কিন্তু একটা মহৎ উদ্দেশ্য নিয়েই বের হয়েছিল। তাদের একটা সৎ কি ছিল বলতো, সংকল্প ছিল, এটাকে ওথ বলা হয় বা শপথ ছিল, বা একটা গোল ছিল, একটা সৎ গোল ছিল, যে আজ থেকে হয়তোবা ঢাকা শহরে কোনো অটোরিকশা চলবে না। সব ছাত্ররা নামছে, আন্দোলন করছে। বাট আন্দোলন করে ব্যাক করার পর দেখা গেল
অটোরিকশারা রেগুলারই চলে। কারণ অটোরিকশারা ধরো লাখ লাখ কোটি কোটি টাকার চাঁদা তাদের রাজনৈতিক কর্মীদেরকে দেয়, বা পুলিশকে দেয়, বা ধরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দেয়, যারা অসৎ কর্মী আছে তাদেরকে দেয়। আর এদিকে সৎ পুলিশ অফিসার থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরা শুরু করে তারা রাস্তায় আন্দোলনের উপর আন্দোলন করেই যাচ্ছে, কোনো লাভ হচ্ছে না। বুঝতে পারছো? তার মানে এই ধরো স্কুলের থেকে ছাত্ররা একদিন বের হলো একটা সৎ সংকল্প নিয়ে, কিন্তু তাদের এই মহৎ ত্যাগকে তারা স্থায়ী রূপে বরণ করতে পারে নাই, যেটার স্থায়িত্ব ছিল না। পরদিন থেকে আবার সেই বিশৃঙ্খলা দেখা দিল। ধরো কেন এমন হইল? একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করতে গিয়ে স্পিরিটকে কি বিচ্ছিরি ভাবেই না মুখ ভ্যাংচানো হলো। স্পিরিট কথাটার অর্থ কি? স্পিরিট বা উইল পাওয়ার বা শক্তি, তাদেরকে বিচ্ছিরি ভাবে মুখ ভেঙানো হলো। মানে এখন সবাই তাদেরকে মুখ ভেঙচি দেয়, যাও আর আন্দোলন করো, কি লাভ হইলো? এই ছেলেরা কি আর কখনো আন্দোলনে যেতে পারবে? ওরা তো আন্দোলনে যাওয়ার কথা ভাবলেই মনে করবে না, আন্দোলন করে তো লাভ নাই, শুধু শুধু আন্দোলন করতেছি, তাই না? এবার একটু দেখো, যারা শুধু ভাবের চোটে না বুঝিয়ায়, অর্থাৎ আবেগে ভেসে শুনিয়াই শুধু একটু নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল, তাহারা কি দরকার পড়িলে কাল এমনই করিয়া বাহির হইয়া আসিতে পারবে? অর্থাৎ এইবার বলতেছে, দেখো এই যে এদেরকে আমরা অনুৎসাহিত করলাম না, ভ্যাংচালাম, কত কিছু করলাম, এবার দেখো দেশের একটা ক্রান্তিকালীন সময়, ক্রান্তিকালীন মানে কি, বিপদ যখন ঘনায় আসে দেশের জন্য, তখন কি ছাত্ররা নামবে? তখন তার নামবে না, তখন তো বলবে যে আমরা এর আগের বার নামছিলাম, আমাদের অপমান করে ব্যাক করাইছো। তাই বলতেছে, আজ যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লোকার, কল্লোকার মানে কালকের, হ্যাঁ কালকের, কালকের ত্যক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুখটি চুন করিয়া ঢুকিল, মানে কথাটার অর্থ হচ্ছে এই বালকেরা যারা গতদিন আন্দোলনের নাম ছিল, তারাই তো আবার বিশ্ববিদ্যালয়ে ঢুকছে। কি করে? দেখো, মুখটি চুন করিয়া, অর্থাৎ মুখ কালো করে, কলঙ্কের দাগ নিয়ে। কাল দেশের সত্যিকার ডাক আসিলে তারা কি আর সাড়া দিতে পারবে? হ্যাঁ পারবে, তারা আর পারবে না। কারণ কি? তারা ভেবে কাজটা করে নাই, তারা চিন্তা ভাবনা না করে আবেগে গা ভাসায় দিছিল। বুঝতে পারছো? হটকারিতা করিয়া, হটকারিতা কথাটার অর্থ কি জানো? চাটুকারিতা। ওই যে আমরা বলি না, পা চাটা, মানে কি তেল দেওয়া। হটকারিতা কথাটার অর্থ হচ্ছে চাটুকারিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল বা ভ্রম করিল, ভ্রম কথাটার অর্থ হচ্ছে ভুল, ভুল করিল, তারা এই অনুশোচনাটা তারা কিছুতেই মন থেকে মুছিয়ে ফেলিতে পারিবে না। অর্থাৎ তাদের মনে যে এই প্রায়শ্চিত্তবোধ, কেন গেলাম আমরা, কেন গেলাম আন্দোলনে, হ্যাঁ মানে না বুঝেই গেছি আন্দোলনে, আবেগে গা ভাসায় দিছি, তাদের সারা জীবন মনে একটা প্রায়শ্চিত্তবোধ কাজ করবে না? আচ্ছা, বাহিরে যতই কেন লাপরোয়া ভাব দেখা, লাপরোয়া কথাটার অর্থ হচ্ছে ডোন্ট কেয়ার, এবং এই ডোন্ট কেয়ার শব্দটা তার খুব বিখ্যাত একটা প্রবন্ধ আছে, আমার পথ, সেখানে সরাসরি ডোন্ট কেয়ারই বলছিল আর কি। লাপরোয়া ভাব দেখাক না, এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাহিলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে তারা পারিবে না, কারণ একবার ঠকছে না। এই রূপে আমরা আমাদের দেশের প্রাণ শক্তি, এই তারুণ্যের স্পিরিটটাকে আমরা কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতাই সাধন করিতেছি না? লেখক প্রশ্ন করছে যে এই যে দেখো, দেশের কল্যাণের নামে এই ছেলেগুলাকে আমরা যখন ব্যবহার করলাম, তাদের স্পিরিটটা যখন আমরা নষ্ট করে দিলাম, কল্যাণের বদলে কি হলো? অমঙ্গল হলো, কোনো কল্যাণই তো আনতে পারলাম না। রাগিবার কথা নয়, এখন ইহা রীতিমতো বিবেচনা সাপেক্ষ। আমাদের এই আশা ভরসা স্থল যুবকগণ এত দুর্বল হইল কি রূপে, যে এরাই তো আমাদের ফিউচার, এদেরকে আমরা এত দুর্বল করলাম কিভাবে? এমন কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন? সে কি আমাদের দোষে নয়? সাপ লইয়া খেলা করিতে গেলে তাকে দস্তর মতো, দস্তর মতো মানে কি জানো? পারফেক্ট বা পারফেকশনিস্ট, পারফেক্ট সাপুরে হওয়া চাই, শুধু একটু বাঁশি বাজাইতে পারিলেই চলিবে না। অর্থাৎ তুমি যদি সাপের খেলা খেলাইতে চাও, সাপের নাচাইতে চাও, খালি বাঁশি বাজাইলে হবে না, কিন্তু সাপকে পোষ মানাইতে হবে, সাপের কন্ট্রোলটা বুঝতে হবে, তোমাকে দস্তর মতো মানে পারফেক্ট একটা সাপুরে হইতে হবে। খালি বিন বাজাইলেই হবে না, সে সবলটা তোমার উপরেও মারতে পারে। বুঝতে পারছো? তো আমরা অনেক সময় হালকা একটু চিন্তা করি, মনে করি এটা আমরা করে ফেলতে পারবো। ধরো আমি চিন্তা করছি কি, ধরো আমি তো ধরো অবিবাহিত, তাই না, আমি তো বিয়ে শাদী করি নাই, আমি চিন্তা করছি কি যে স্পেনের রাজকন্যার সাথে আমি বিয়ে করব। এখন ধরো স্পেনের রাজকন্যার সাথে বিয়ে করা কি এত সোজা? ধরো আমি স্পেনে চলে গেছি,
চলে যে ধরো রাজপ্রাসাদে যায়, রাজাকে বলছি আপনার মাইয়ারে আমি বিয়া করতে চাই, বিয়া দিতেই হবে। এখন এখন রাজা কি এতই বোকা? রাজা তো আমার ফায়ারিং স্কোয়াডের সামনে নিয়ে কইব, ক আরেকবার ক আরেকবার ক, তুই কি বললি, এই শয়তান তুই কি বললি? তখন তো আমার ঠুস করে গুলি মেরে দিবে। তার মানে তো আমার কাজ করার আগে তো চিন্তা করতে হবে, তাই না? ওই যে বলে না, ভাবিয়া করিও কাজ, যে কোনো কাজ করার আগে ভেবে কইরো, করিয়া ভাবিও না, করার পর ভাইব না, তখন তো লাভ নাই। তো বলতেছে যে দেখো, আজ যদি সত্যিকারের কর্মী থাকিত দেশে, সত্যিকারের কর্মী মানে কি, অর্থাৎ যারা দেশের অ্যাকচুয়াল মঙ্গল কামনা করে, অ্যাকচুয়াল মানে আসলে অ্যাকচুয়াল মঙ্গল, হ্যাঁ মঙ্গল কামনা করে, তাহা যদি থাকতো, তারা যদি থাকতো, যে অ্যাকচুয়াল মঙ্গলকামী মানুষ যদি থাকতো, তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাঝ মাঠে মারা যাইতো না। ত্যাগী অনেক আছে দেশে, কিন্তু কর্মীর অভাবে, তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাহেন না। কথাটার অর্থ হচ্ছে, আমাদের অনেক কর্মী আছে দেশের জন্য যারা ভালো চায়, কিন্তু অ্যাকচুয়ালি সে সকল কর্মীর আসনে যে ভণ্ড কর্মীরা বসে আছে, তারা দেশের উন্নতি হইতে দিতেছে না। তাই এখানে বলছে দেখো, কিন্তু কর্মীর অভাবে বা তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাহে না, বা অন্য কোনো রূপ ত্যাগ স্বীকার করতেও তারা রাজি হয় না। কি করিয়া হইবেন, তাহারা তাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোক কত মাথার ঘাম পায়ে ফেলার ধন দেশের নামে কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদর পূর্তি করিতেছে। উদর মানে পেট ভরতেছে, পেট পূর্ণ করতেছে। বুঝতে পারছো? যে মানুষ দেখতেছে যে আমরা পরিশ্রম করে যাচ্ছি, অথচ আমরা ওরকম সুফল পাচ্ছি না। আর কিছু ভণ্ড লোক আছে যারা আমাদের আসনে বসছে এবং তারা নিজেদের পেট ভরতেছে, মানে অর্থ কামাচ্ছে, নিজেদের স্বার্থ উদ্ধার করতেছে, দেশটারও একদম অধঃপতনের রসাতলে পাঠাই দিতেছে। তাহলে আমরা কেন কাজ করব? কি দরকার আমাদের কাজ করা? তারপর বলতেছে কি দেখো, যারা সত্যিকারের দেশকর্মী, সে বেচারা সত্যি কথা স্পষ্টভাবে বলিতে গিয়ে এইসব কর্মীর কারচুপিতে, মানে এই ভণ্ড, এইসব কর্মী বলতে এই ধরনের ভণ্ড কর্মীর কারচুপি, কারচুপি মানে ধরো চুরি, হ্যাঁ চুরি, তারা যেই চুরি করতেছে, মানুষকে ঠকাইতেছে, ঠকবাজিতে পুয়াল চাপা পড়িয়া গিয়েছে। পুয়াল চাপা মানে কি জানো? খড় চিনো? খড়, গ্রামের বাড়িতে খড় দেখা যায় না গরুর, সেই খড়ের চাপা ঘর অনেক উঁচু হয়ে যায় না স্তূপটা? তো বলতেছে এই সকল মানুষ এই স্তূপের নিচে পড়ে গেছে, তারা কোনো কথা বলার সুযোগ পাইতেছে না। আচ্ছা, বেচারারা এখন ভালো বলিতে গেলেও এই সব মুখোশ পরা ত্যাগী মহাপুরুষগণ হট্টগোল বাঁধাইয়া লোককে সম্পূর্ণ উল্টা বুঝাইয়া দিয়া তাকে একদম খেলো, খেলো কথাটার অর্থ হচ্ছে ছোট বা ঝুটা বা মিথ্যা প্রতিপন্ন প্রমাণ করিয়া দেন। অর্থাৎ ধরো আমি দেখতেছি সে ভুল করতেছে, আমি ধরো সৎ, সে অসৎ, আমি যখন তাকে অসৎ প্রমাণ করতে যাব না, উল্টা তারা আমাকে অসৎ প্রমাণ করে দিবে, বলবে এই লোকটা পাগল, এই লোকটাই অসৎ, এই লোকটাই টাকা খাইছে, এই লোকটাই দেশের জন্য অমঙ্গলকর, অকল্যাণকর, একে বের করে দাও, এরকম বলবে। ঠিক আছে? আচ্ছা, সহজ জনসাধারণের সরল মন এসব না ধরিতে পারার দরুন, দরুন কথাটার অর্থ হচ্ছে কারণে, তাহাদের মনে অতি অল্পেই এই সত্যিকারের কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া ওঠে। দশচক্রে ভগবান ভূত, এই কথাটা মস্ত সত্যি কথা। এটার মানে কি জানো? দশচক্রে ভগবান ভূত কথাটার অর্থ হচ্ছে মানুষের ষড়যন্ত্রে সত্যটা যখন মিথ্যা প্রমাণিত হয়, তো তখন কি হয়, যারা ভালো কাজের জন্য এ ধরনের ভণ্ডদের কে ভণ্ড প্রমাণ করে দেয়, তখন এই সব ভণ্ডরা একত্র হয়। একত্র হয়ে কি বলে জানো? একত্র হয়ে বলে এই লোকটাই মিথ্যা, অর্থাৎ সত্যিটাকেই মিথ্যা বানায় ফেলে। অনেকটা এরকম, ধরো আমরা তো জানি যে আওয়ামী লীগ সরকার কি পরিমাণ অত্যাচার আমাদেরকে করছে। এখন কিছু কিছু ভালো মানুষ আছে না, ধরো ডক্টর ইউনূস, অনেকেই তাকে ভালো চেনে, অনেকেই খারাপ চেনে, ধরো তাকে আমি ভালো ধরলাম। এই যে ধরো কত রায় হচ্ছে, কত বিচারিক কার্যক্রম চলতেছে, আওয়ামী লীগ ছাত্রলীগ স্টিল বুঝাইতে চাইতেছে এগুলা সব ইউনূস সরকারের দোষ, ওরাই সব কিছু করছে, ওরাই এটা করছে। তার মানে দেখো সত্যটাকে মিথ্যা হিসেবে প্রমাণ করে দিচ্ছে। এই জিনিসটার সময় আমরা বলি দশ চক্রে ভগবান ভূত, কথাটার অর্থ হচ্ছে যে সত্যটাকে মিথ্যা প্রমাণ করা।
মানুষের ষড়যন্ত্রে। এবার কি দেখো, তাহা হইলে এখন উপায় কি বলতেছে, এখন তাহলে উপায়টা কি, এই পরিস্থিতিতে আমরা বের যে হব এটার উপায়টা কি দেখো। এক সহজ উপায় এই যে এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহ্বল, এটার উচ্চারণ কি জানো, এটার উচ্চারণ কিন্তু বিহ্বল না, বিহ্বল, হ্যাঁ বিহ্বল হইয়া কাণ্ড কাণ্ড ভালো মন্দ জ্ঞান হারাইয়া না ফেলা। কথাটার অর্থ কি বলতেছে, যে আমরা অতিমাত্রায় আবেগী হব না। কি বললো, অতিমাত্রায় বিহ্বল বলছে না, যে অতিমাত্রায় কি হব না, আমরা আবেগী হব না। আবেগী হইলে আমরা কাণ্ড জ্ঞানহীন হয়ে যাব। হ্যাঁ, আমাদের কি করতে হবে, আমাদের চুপ করে চিন্তা করতে হবে এবং সেই চিন্তাটাকে বাস্তবে রূপ দিতে হবে। অবশ্যই যে চিন্তাটা করব সেটা আগে বুঝতে হবে যে সেটা আমি করতে পারবো কিনা। আমরা বলিব ভাবের সুরাপান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না, তা হইলে তোমাদের পতন, তোমার দেশের পতন, তোমার ধর্মের পতন, মনুষ্যত্বের পতন হবে। ভাবের দাস হইও না কেউ, খালি চিন্তা কইরা যাও না, ভাবকে তোমার দাস করিয়া লও। কর্মে শক্তি আনিবার জন্য ভাব সাধনা করো, যে তুমি তোমার কাজটাকে সঠিকভাবে রূপ দেওয়ার জন্য ভাবো, চিন্তা করো, খালি চিন্তাই মাতোয়ারা হইও না। আচ্ছা, তারপর কি বলতেছে দেখো তো, স্পিরিট বা আত্মার শক্তিকে জাগাইয়া তোলো, কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না। আবারও বলতেছে এই দুইটার কোঅর্ডিনেশন করো, একটা করতে যেয়ে আরেকটা হারায়ও না। অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না। ভেড়ার মতো পেছন ধরিয়া কি জানো, যে ভেড়ার পাল একটাকে ফলো করে অলওয়েজ যাইতে থাকে, অলওয়েজ যেতে থাকে, ওই যে গড্ডলিকা প্রবাহের মতো, ঠিক আছে, একটা বাগধারা আছে। এরকম করো না যে মানুষ যেদিকে যাইতেছে তুমি ওই দিকে যাইতেছো, তুমি চিন্তা করো, সেই চিন্তাটাকে বাস্তবে রূপ দাও। আচ্ছা, তারপর কি বলতেছে, নিজের বুদ্ধি নিজের কর্মশক্তিকে জাগাইয়া তোলো। তোমার এই ব্যক্তি স্বাতন্ত্র্যই, অর্থাৎ তোমার এই স্বাতন্ত্র্য মানে মৌলিকতা, যে তুমি যে আলাদা, ইউনিকনেস দেশকে উন্নতির দিকে মুক্তির দিকে আগাইয়া লইয়া যাবে, এসব জিনিস ভাবাবিষ্ট হইয়া, মানে ভাবে বর্ষবতী হইয়া, চক্ষু বুঝিয়া, আহ কোমর বাঁধিয়া, মানে ভাবের বশে, হ্যাঁ ভাবের বশবতী হয়ে না করে কোমর বাঁধিয়া কার্যে নামিয়া, কি বলতেছে একটু দেখো, পড়িতে হইবে এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুঝিয়া দেখিয়ে লইতে হবে ইহার ফল কি। অর্থাৎ তুমি যে ভাবটা দেখতেছো, এই ভাবটা যে বাস্তবে যখন রূপ দিবা সেটার কনসিকুয়েন্স গুলাও তোমার একটু ভেবে রাখতে হবে। শুধু উদ্ম সারের মতো, হ্যাঁ দেয়ালের সঙ্গে গা ঘেঁষাইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র, দেয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন। খুব সুন্দর একটা কথা বলছে, যে তুমি সারের মতো দেয়ালে গা ঘষতেই আসো, ভাবতেছো কিছু হবে, হবে কাজটা মনে হয় হবে, বাট দেয়াল তো দাঁড়ায় আছে, দেয়ালে তো তুমি ফালাইতে পারলা না। তার মানে কি, তুমি যে চিন্তাটা করছো সে অনুসারে কাজ হয় নাই, তোমার চিন্তাটা একটু পরিবর্তন করতে হবে। আচ্ছা, তোমার বন্ধন ওই সামনের দেয়ালকে ভাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তিমূলে শাবল মারতে হবে। তোমার টার্গেট যদি দেয়াল ভাঙা হয়, তাহলে দেয়ালের গোড়া থেকে দেয়ালটাকে ফেলে দিতে হবে, দেয়ালে গা ঘষলে কিছু হবে না, বেকার খাটনি হবে। আবার বলিতেছি, আর ভাবের ঘরে চুরি করিও না, আগে ভালো করিয়া চোখ মিলিয়ে দেখো, কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে, অগ্রে মানে আগে, হ্যাঁ আগে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হবে না। তুমি আগে ভাবো যে আচ্ছা এটা কি আমার জন্য ঠিক হবে। যেমন ধরো, আমরা এই যে আর কয়দিন পর তোমরা সায়েন্স কমার্স আর্টস বা সায়েন্স বিজনেস স্টাডিজ কিংবা হিউম্যানিটিসে যাবা, ধরো সবাই তোমার বন্ধু গেছে সায়েন্সে, দেখে তুমিও সায়েন্সে গেলা, কিন্তু যাওয়ার পর দেখা গেল তুমি কোনো ম্যাথ বুঝতেছো না, তুমি বিজ্ঞান বুঝতেছো না, তাহলে কি হবে বলো তো। এই কারণে বলছে আগে ভাবো যে তুমি আসলেই পারবা, তারপর তুমি কাজে নামো, নাই লস হয়ে যাবে। আচ্ছা, মনে রাখিও তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায়, মানে অন্যের স্পর্শে, স্পর্শে তো না, মানে অন্যের ইনফ্লুয়েন্সে নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই, তাহা পাপ, মহাপাপ। তো এই ছিল আমাদের ভাব ও কাজ প্রবন্ধটা। আমি আসলে পুরা লাইন বাই লাইন বেসিকটা পড়াই দিলাম মাত্র 40 মিনিট। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারবা, আমি আমার থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করলাম। তারপরে যদি ভুল ত্রুটি হয় আমাকে মাফ করবা, ক্ষমা করবা। ইনশাল্লাহ তোমাদের জন্য ফিউচারে অনেক কাজ করব, এবং তোমরা যখন 9-এ উঠবা
তোমাদের জন্য আমি কিছু প্লেলিস্ট রেডি করব যাতে তোমরা তোমাদের 9-10 এই জীবনটা খুব সহজ এবং কি বলে এটা স্বাচ্ছন্দ্যে পার করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে অন্য একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।